Assalamu alaikum. I am Lutfur Rahman, lecturer at Malkhanagor Degree College, Department of Accounting. Today I am going to share another class of intermediate accounting, cash flow statement. This is the second class of third class of cash flow statement. You all know in my last two class I discussed the rules and some typical item of cash flow statement. This is third one, and in this class I am going to I am going to solve some mathematical problem of National University Board question, National University exam question. Methods of cash flow statement. You all know there are two ways of calculating cash flow statement. In first one, direct method, and second one, indirect method. According to direct method, you all know you have to calculate some workings. You have to calculate some item like cash received from customer, cash payment to supplier, or cash payment for the tax, or cash payment for operating expense, like this. According to IAS 7, you all know there are three parts of cash flow statement: cash flow from operating activities, cash flow from investment activities, and cash flow from financing activities. In the case of investment and financing activities, there is no difference in direct method and indirect method. But in case of operating expenses, cash flow from operating expenses, there is some difference between direct method and indirect method. Here is a mathematical problem in 2011 BBA Honors Part B তে অঙ্কটি এসেছিল। এখানে একটা অঙ্ক আমি তোমাদের মাঝখানে সলিউশন করেছি। আশা করি তোমরা সলিউশন থেকে বুঝে নেবে। 2011 সালের বই থেকে তোমরা এখনই ভিডিওটা একটু পুশ করে পজ করে বইটা নাও। বইটা নিয়ে 2011 সালের অঙ্কটি বের করো। সেখানে পার্ট বি তে একটি অঙ্ক এসেছিল। অঙ্কটি আমি পড়ে শোনাচ্ছি, তারপর সলিউশনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে the income statement of X company shows cost of goods sold 3,25,000, operating expense 2,50,000, exclusive of depreciation. এছাড়াও ছিল ইনভেন্টরি ইনক্রিজ ছিল 6,000, প্রিপেইড এক্সপেন্স ডিক্রিজ ছিল 6,000, accounts payable ডিক্রিজ ছিল 8,000, and accrued expenses payable increase ছিল 4,000. তো আমরা জানি এখানে দুইটা ক্যালকুলেশন করতে বলেছে। here is two requirement for you. Number one, cash paid to supplier. Cash paid to supplier এর মধ্যে আমরা সাপ্লায়ারকে টাকা দেব। সাপ্লায়ার কাছ থেকে পণ্য কিনেছিলাম, তাই কস্ট অফ গুডস সোল্ডটাকে ধরে নিয়ে আসলাম। আমাকে কস্ট অফ গুডস সোল্ড ছিল 3,25,000। এরপরে কস্ট অফ গুডস সোল্ডের সাথে কোন আইটেমগুলো আসবে? যেহেতু কস্ট অফ গুডস সোল্ড পণ্য সংগ্রহ, তাই ইনভেন্টরি তাকে আনবো এবং অ্যাকাউন্টস পেয়েবলটাকে আনবো। তো পাওনাদার আমার কাছে পাওনাদারকে আমার টাকা দিতে হবে, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড, তাই পাওনাদারের ইনক্রিজ এবং ডিক্রিজটা দেখতে হবে, আর ইনভেন্টরি ইনক্রিজ এবং ডিক্রিজটা দেখতে হবে। এখানে ইনভেন্টরি ইনক্রিজ ছিল 6,000। ইনভেন্টরি মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে। সাধারণত আমরা জানি মজুত পণ্য বৃদ্ধি পেলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, এর মানে টাকা চলে যায়। টাকা চলে গেলে আমার সাধারণত টাকাটা চলে গেলে আমার মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস হচ্ছে, কারণ এটা হলো এক্সপেন্স, ক্যাশ পেইড। যেখানে ক্যাশ পেইড সেখানে এই কাজটা এইভাবে করতে হবে, আর যেখানে ক্যাশ রিসিভের ফাংশন সেখানে প্লাসটা প্লাস মাইনাসটা মাইনাস।
তো ইনভেন্টরি ইনক্রিজ পেয়েছে 6000, এটা প্লাস হচ্ছে। আর অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে, সেটাও প্লাস হয়েছে। তো এই তিনটে একসাথে ক্যালকুলেশন করে আমার আসতেছে 3,39,000 required to cash paid for operating expense। অপারেটিং এক্সপেন্সের জন্য ক্যাশ প্রদান করা হয়েছে। এখানে অপারেটিং এক্সপেন্স ছিল 3,50,000, এর সাথে প্রিপেইড এবং অ্যাক্রিড গুলো আসবে। এক্সপেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আমরা জানি, আমরা এর আগে ফার্স্ট ইয়ারে পড়েছি। দেখা যায় অ্যাডজাস্টিং এন্ট্রি করার সময় আমরা জানি দুই ধরনের, একটা হলো প্রিপেইড এবং একটা অ্যাক্রুড। তো এখানে প্রিপেইড এক্সপেন্স ডিক্রিজ ছিল, প্রিপেইড এক্সপেন্স ডিক্রিজ হলে মাইনাস হবে, আর তারপর অ্যাক্রুড এক্সপেন্স ইনক্রিজ হয়েছে, সেটাও মাইনাস হবে। তো অপারেটিং এক্সপেন্স সাথে এই দুইটা ক্যালকুলেশন করলে আমার 2,40,000 চলে আসে। তো এই ছিল আমার ইনডাইরেক্ট মেথড। এই ক্যালকুলেশনটা ছিল ইনডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডে করার জন্য ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে আমি এইভাবে ক্যালকুলেট ওয়ার্কিং করে তারপর আমার অঙ্কগুলো করতে হচ্ছে। তো আমি আশা করি তোমরা ডাইরেক্ট মেথডটি বুঝতে পেরেছো। তোমরা তোমাদের মেইন বই থেকে পেজ ওপেন করলে দেখা যাবে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড ক্যালকুলেট করার কিছু পদ্ধতি দেওয়া আছে, সেটা দেখলে তোমরা বুঝে যাবে আশা করি। এখন আমি তোমাকে ডাইরেক্ট মেথডের একটি অঙ্ক করে দেখাবো। এটিও 2011 সালে এসেছিল। 2011 বিবিএ অনার্সে এসেছিল। তো এখানে আমাকে যে ক্যালকুলেশন করতে হবে, উপরে আমি লিখলাম, এখানে আমাকে করতে বলেছে। অঙ্কটি আগে আমি বুঝিয়ে বলি তোমাদের। রেড কর্পোরেশন রিপোর্টেড ইনকাম স্টেটমেন্ট অফ টাকা 50,000 ইন 2010। 2010-এ তাদের ইনকাম স্টেটমেন্ট ছিল 50,000 টাকা, ডিপ্রিসিয়েশন ছিল 17,000 টাকা, আর কিছু নেসেসারি ওয়ার্কিং ক্যাপিটাল ছিল, যেগুলো ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়েছিল, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি। সিকিউরিটি সেল করলে আমরা জানি এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের অঙ্ক, আগের ক্লাসে আমরা দেখেছি, এটা আসবে না। ইনভেন্টরি তোমার ইনক্রিজ হয়েছিল, এটা ইনভেন্টরি মানে মজুদ পণ্য তোমার যদি বৃদ্ধি পেয়ে থাকে তো তোমার কি করতে হবে, তোমরা জানো এটা অপারেটিং অ্যাক্টিভিটিসের অংশ। তারপর নন ট্রেড নোটস পেবল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের অংশ। অ্যাকাউন্টস পেবল ছিল 9,300, অ্যাকাউন্টস পেবল অবশ্যই অপারেটিং অ্যাক্টিভিটিসের অংশ। তো তোমরা আগে যে আমি রুলস এন্ড রেগুলেশন যখন ডিসকাস করেছিলাম, সেখানে তোমাদের ডিটেলস আলোচনা করা হয়েছিল কোন অংশগুলা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোন আইটেমগুলো কোন খাত থেকে আসে। তো আমি তোমাদের 2011 সালের এই অঙ্কটি সলভ করতে যাচ্ছি। শেষের দিকে একটা ঘর করে নিলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট under indirect method। তো ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আগে আসবে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা জানি প্রথমে নেট ইনকাম লিখব 50,000, তোমরা যদি চাও পাশাপাশি এদিকে একটা ঘর করে নিতে পারো, অথবা যেহেতু পরের অংশ আর নাই তাই এখানেও দিয়ে দিতে পারো।
অ্যাডজাস্টমেন্ট with net income নেট ইনকামের সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছি। প্রথমে ছিল ডিপ্রিসিয়েশন ছিল 17,000। এরপর ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ সম্পত্তি অ্যাকাউন্টস সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা জানি টাকা চলে যায় 11,000। এরপরে নোটস পেয়েবল আসবে না, সিকিউরিটিজ আসবে না। ইনভেন্টরি ইনক্রিজ হয়েছিল ইনভেন্টরি ইনক্রিজ হলে আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তার মানে নগদ টাকা কমে গেছে। টাকা। আরেকটি আইটেম অ্যাকাউন্টস পেয়েবল 9,300 টাকা ইনক্রিজ পেয়েছে। এপি ইনক্রিজ 9,300। দায় বাড়লে আমার নগদ টাকা বেড়েছে। দায় বাড়া মানে আমি কার কাছে ঋণ নিয়েছি, ঋণ নিলে অবশ্যই টাকা বাড়বে। এগুলো ক্যালকুলেট করে নিব। ক্যালকুলেট করলে আমরা দেখা যাচ্ছে এখানে 57,900। আসতেছে। এটা হলো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তোমরা এই অংশটুকু চাইলে আলাদা আরেকটা ঘর করেও করে দিতে পারো, যেহেতু এখানে অল্প একটু পার্ট বি এর জন্য অংশ আমি সংক্ষেপে বোঝানোর জন্য এইভাবে দেখিয়ে দিলাম। তোমরা এখানে করে নেওয়াটাই উত্তম। তোমাদের বইগুলোতে দেখবা এটা আলাদাভাবে অ্যাডজাস্টমেন্টের জন্য আলাদা ঘর করা হয়েছে। যেহেতু আমি ঘর করিনি তাই আমি এর মধ্যেই দেখিয়ে দিলাম। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তো ধন্যবাদ তোমরা অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য। নিয়মিত অনলাইন ক্লাস দেখতে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।